পরিবেশেই উন্নত জীবন। সুধী, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ভার্চুয়ালি সংযুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, এবং ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিসবাউল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়। সুধী, শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিসবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমন্ত্রিত মাননীয় সংসদ সদস্যগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দপ্তর সংস্থার প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্ব খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও নির্যাতিত মা বোনকে। সুধীমণ্ডলী, কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে। এই বছরের প্রতিপাদ্য আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশে উন্নত জীবন। মাননীয় প্রধানমন্ত্রী, সম্প্রতি জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তিতে আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এ সম্মান বিশ্বের মানুষের কাছে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে, আরো একবার প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব পেলে এ জাতি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সফলতা আনতে পারে। আপনার দূরদর্শী নীতি ও পরিকল্পনা, মাননীয় কৃষিমন্ত্রীর দিক নির্দেশনায় টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে কৃষক, কৃষিজীবী, কৃষিবিদ এবং কৃষি মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ সে আজ কৃষিতে অনেক বেশি সমৃদ্ধ। প্রিয় সুধী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি দেশ পরিচালনায় কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ ও উপকরণ সরবরাহ কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করেন এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মধ্যেও দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে খাদ্য উৎপাদনের বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছেন। বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি যান্ত্রিকরণের জন্য 3020 কোটি টাকার বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি উন্নয়নের সহায়তার পরিমাণ 25% থেকে বৃদ্ধি করে হাওর ও উপকূলীয় অঞ্চলে 70% এবং দেশের অন্যত্র
50% নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সকল কৃষক এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। সম্মানিত সুধী, খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনগণের পুষ্টি নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। মুজিব শতবর্ষে অনাবধি পতিত বসতবাড়ির আঙ্গিনার সহ প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় নিয়ে এসে প্রান্তিক জনগোষ্ঠীরও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পুষ্টি চাহিদা পূরণে বাস্তবায়নাধীন রয়েছে আরো কয়েকটি প্রকল্প। জলবায়ু পরিবর্তন জনিত নানা প্রতিকূলতা মোকাবেলা করে এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ এবং রূপকল্প 2041 বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আধুনিক, ব্যয় সাশ্রয়ী ও লাভজনক কৃষি ব্যবস্থা প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রণীত পরিকল্পনা সুদূর প্রসারী ভূমিকা রাখবে। সম্মানিত সুধী, মুজিব শতবর্ষ এবং দেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত 100 Years of Agriculture Development in বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান 100 অবমুক্তকরণ এবছর বিশ্ব খাদ্য দিবসের একটি বিশেষ সংযোজন। পরিশেষে বিশ্ব খাদ্য দিবসের সফলতায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, অনুষ্ঠানে উপস্থিত থেকে আজকের এই প্রোগ্রামকে সফল করে তুলেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দিবসটির সার্বিক সাফল্য কামনা করছি। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, এখন রয়েছে একটি তথ্যচিত্র প্রদর্শনী। চিরসবুজ বাংলাদেশ, এদেশেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন। তিনি গর্ব করে বলতেন, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না। বঙ্গবন্ধুর হাত ধরে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ কৌশলের মাধ্যমে এদেশের টেকসই কৃষি যাত্রা শুরু। 1973 সালে কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের ডাক দেন। প্রতিষ্ঠা ও পুনর্গঠন করেন নতুন নতুন নানা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে পিতার স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করেন। সর্বোচ্চ গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর নেতৃত্বে নাসভুক্ত প্রতিষ্ঠানগুলো অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ, সামার টমেটো, নানা শাকসবজি ও ফলমূলের নতুন নতুন জাত উদ্ভাবন কৃষিতে অনন্য সংযোজন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে ধানের 106টি উচ্চ ফলনশীল জাত। এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উদ্ভাবিত হয়েছে উচ্চমাত্রার জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান বৃধান 100। সালে প্রতিষ্ঠিত গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মাত্র 3 বছরে ভুট্টার 3টি জাত সহ উদ্ভাবন করেছে ব্লাস্ট রোগ প্রতিরোধী WMRI গম 3 নামে গমের নতুন জাত। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ, সার ও সেচ ব্যবস্থাপনা এনেছে বিপুল সাফল্য। বর্তমান সরকারের আমলে সারের মূল্য ব্যাপকভাবে কমানো হয়। বিশেষ করে DAP সারের মূল্য 2 দফায় কমিয়ে কেজি প্রতি 90 টাকা থেকে 16 টাকা করা হয়। খরপোশের কৃষিকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গবেষণালব্ধ কলা কৌশল মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে নিরন্তর। শুরু হয়েছে সমলয় ভিত্তিতে চাষাবাদ।
কৃষি প্রবেশ করেছে যান্ত্রিকীকরণের নতুন যুগে। কৃষিতে প্রতি বছর দেয়া হচ্ছে প্রায় 10,000 কোটি টাকারও বেশি ভর্তুকি ও প্রণোদনা। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। কৃষিকে যান্ত্রিকীকরণ সেটা আমরা বিশেষভাবে প্রণোদনা দিচ্ছি এবং আমরা প্রায় 50 থেকে 70% উন্নয়ন সহায়তা দিয়ে হ্রাসকৃত মূল্যে কৃষকরা যাতে এই সমস্ত যন্ত্রপাতি ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। করোনাকালে বীর মুক্তিযোদ্ধা মাননীয় কৃষিমন্ত্রীর সাহসী নেতৃত্বে বোরো মৌসুমে সারা দেশ থেকে কম্বাইন্ড হারভেস্টার এনে এবছরও হাওড়ের ফসল সময়মতো ঘরে তোলা সম্ভব হয়েছে। পাশে দাঁড়িয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগণ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবারই বলেন যে আমার উপকূলবর্তী এলাকা এগুলোকে তোমরা চাষাবাদের আনো, এটাই হলো আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। বিভিন্ন কৌশলের মাধ্যমে লবণাক্ত এলাকার এক ফসলের জমি এখন 3 ফসলের জমিতে পরিণত হচ্ছে। ঘেরে তরমুজ চাষের বিপুল সাফল্য কৃষককে আশাবাদী করেছে। পাহাড়ি এলাকা সহ দেশের উপযুক্ত এলাকায় চলছে কফি ও কাজু বাদাম চাষ। ড্রাগন, স্ট্রবেরি, অ্যাভাকোডা সহ নানা বিদেশি ফলের চাষও শুরু হয়েছে বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। ভাসমান সবজি, পারিবারিক পুষ্টি বাগান, নিরাপদ সবজি উৎপাদন ইত্যাদি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে সবজি উৎপাদন বেড়েছে বিস্ময়করভাবে। বাংলাদেশের আম এখন নজর কেড়েছে বিদেশিদের। কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন ইউরোপ, আমেরিকা সহ 144টি দেশে রপ্তানি হচ্ছে। করোনাকালেই ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ যেমন ধান উৎপাদনে বিশ্বে এখন তৃতীয়, তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের তৎপরতায় এবছর পেঁয়াজ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে জনগণের জন্য খাদ্যের নিরাপত্তা মজুদ গড়ে তোলা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণ। খাদ্য মন্ত্রণালয় পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে রয়েছে খাদ্য বান্ধব কর্মসূচি, OMS কর্মসূচি, LEI বা শ্রমবহুল প্রতিষ্ঠান রেশনিং বাস্তবায়ন। খাদ্যশস্যের ধারণ ক্ষমতা উন্নীত করতে আধুনিক সাইলো নির্মাণ ও খাদ্য ব্যবস্থাপনা প্রবর্তন করা হয়েছে। নেওয়া হয়েছে নানা প্রকল্প। এছাড়া দুর্যোগ প্রবণ এলাকায় খাদ্য নিরাপত্তা মজুদ করতে বিতরণ করা হচ্ছে পারিবারিক সাইলো। ভেজাল মুক্ত নিরাপদ খাবার নিশ্চিত করতে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নবসৃষ্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় গ্রামীণ জীবনে পোল্ট্রি এখন শিল্পের মর্যাদায় উত্তীর্ণ। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এ পর্যন্ত উদ্ভাবন করেছে 60টি প্রযুক্তি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে 64টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। 2019-20 অর্থ বছরে উৎপাদন হয়েছে ব্যাপক। বিগত 12 বছরে মৎস্য খাতে গড় প্রবৃদ্ধি 5.01%। মৎস্য সম্পদের মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 3টি গবেষণাগার রয়েছে। নির্মাণাধীন রয়েছে আরও 10টি। প্রাণী সম্পদের মান নিয়ন্ত্রণেও আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে। গত অর্থ বছরে মৎস্য ও মৎস্যজাত এবং প্রাণী ও প্রাণীজজাত খাদ্য রপ্তানি করে আয় হয়েছে 4,115 কোটি টাকারও বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ উপখাত থেকে সৃষ্টি হচ্ছে আত্মকর্মসংস্থান, দূর হচ্ছে বেকারত্ব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের কৃষি ও খাদ্য আজ নতুন সম্ভাবনায় উদ্দীপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার। সুধী মণ্ডলী, এ পর্যায়ে রয়েছে বিশেষ অতিথির বক্তব্য। প্রথমে বক্তব্য প্রদান করবেন জনাব শ.ম. রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় কৃষি মন্ত্রী, বিশেষ অতিথি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা, সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের কালজয়ী মহামানব, বাঙালি জাতীয়তাবাদের জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সনের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সেদিনের সকল শহীদদের। আমি বিশেষভাবে স্মরণ করছি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলকে। একদিন পরে আমরা উদযাপন করব তার 58তম জন্মদিন। তিনি বেঁচে থাকলে আজ হয়তো জাতির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তিনি থাকতেন। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তার ভিতরে গোটা জাতি দেখত। ফুলের মতো নিষ্পাপ শিশু রাসেলও সেদিন ঘাতকের হাত থেকে রক্ষা পায়নি। শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য তৎকালীন বেগম খালেদা জিয়া সরকার সরাসরি পৃষ্ঠপোষকতায় এবং অংশগ্রহণ করে যে গ্রেনেড হামলা করেছিল, সেদিন যারা শাহাদাত বরণ করেছেন তাদের সহ কোভিড-19 যারা আমাদের ছেড়ে চলে গেছেন সকলের প্রতি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আমার মনে হয় সকলেই প্রতিপাদ্য বিষয়টি আমরা পেয়েছি। বঙ্গবন্ধু 1973 সনে বলেছিলেন, খাদ্য বলতে শুধুমাত্র ধান, চাল, গম, ভুট্টা নয়। খাদ্যের সঙ্গে তিনি সম্পৃক্ত করে বলেছিলেন যে খাদ্যর সঙ্গে অন্যান্য যে সকল উপকরণ থাকে তার ভিতর তিনি মাছ, লাইভ স্টক, অন্যান্য বিষয়গুলোকে বলেছিলেন। এবং সেটাকে তিনি এতটা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছিলেন যে সর্বপ্রথম বঙ্গবন্ধুই বাংলাদেশে মাছ আহরণের জন্য বিদেশ থেকে জাহাজ আনার ব্যবস্থা করেন। আমাদের গবাদি পশুকে উন্নত মানের করার জন্য বঙ্গবন্ধুই সর্বপ্রথম বিদেশ থেকে উন্নত মানের গবাদি পশু নিয়ে আসেন। 1973 সনে বাংলাদেশে সর্বপ্রথম কৃত্রিম প্রজনন ব্যবস্থা প্রবর্তন করেন বঙ্গবন্ধু এবং তার হাত ধরেই বঙ্গবন্ধুই সর্বপ্রথম মেরিন একাডেমি প্রতিষ্ঠিত করেন। অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সমুদ্রের সম্পদের অপার সম্ভাবনার কথা বিবেচনা করে বঙ্গবন্ধুই কিন্তু সর্বপ্রথম সমুদ্র সংক্রান্ত যে আইন প্রণয়ন করেছিলেন, সেই আইন কিন্তু জাতিসংঘ করেছে তার অনেক বছর পরে। কত দূরদৃষ্টি ছিল বঙ্গবন্ধুর। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এগোতে পারেনি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি সেটাকেই ভিত্তি হিসাবে গ্রহণ করে আমাদের আজকের এই বিশাল সাফল্যের জায়গায় নিয়ে আসছেন। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে বলতে চাই, 2008-2009 মাংসের উৎপাদন ছিল 10.80 লাখ মেট্রিক টন, আর 2020-2021 অর্থ বছরে এখন মাংসের উৎপাদন দাঁড়িয়েছে 84.40 লাখ মেট্রিক টন। কি বিস্ময়কর সাফল্য! ডিমের উৎপাদন 2008 এবং 2009 সালে ছিল শুধু 469.91 কোটি, আর 2020 এবং 21 বছরে এখন এর উৎপাদন 2057.64 কোটি।
2008 অর্থ বছরে দুধের উৎপাদন ছিল 22.90 লাখ মেট্রিক টন, আর 2020 এবং 21-এ তা বেড়ে দাঁড়িয়েছে এখন 119.85 লক্ষ মেট্রিক টন। এই যে বিশাল সাফল্য প্রতিটি ক্ষেত্রে, এটা এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়ের উপর সরাসরি তার দৃষ্টি, পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা এবং সময় উপযোগী বিভিন্ন সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের কারণে। আমাদের উৎপাদিত মাছ বিদেশ থেকে এক সময় ফিরিয়ে দেওয়া হচ্ছিল, কারণ মাছের ভিতর বিভিন্ন পয়জনাস, আয়রন, কেমিক্যাল প্রবেশ করানো হতো। বঙ্গবন্ধু কন্যা আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করার কারণে আজ কিন্তু বিদেশে যে কোনো কিছু আমরা রপ্তানি করার সময় প্রথমেই পরীক্ষা করে দেই, যাতে আমাদের কোনো কনসাইনমেন্ট যেন বিদেশ থেকে ফেরত না আসে। একইভাবে বিদেশ থেকে কোনো খাবার বা পশু বা মাছের খাবার আসলে সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর আমরা সেখানে বাইরে সেটা দেই, যাতে কোনোভাবেই যেন পয়জনাস কোনো আইটেম আমাদের পশু অথবা মাছ বা অন্যান্য এই জাতীয় সেক্টরে খেয়ে যেন মানুষের শরীরের জন্য ক্ষতিকর না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন একটি বিষয়ে, একটা অকেশনে, যে শুধু উৎপাদন বৃদ্ধি করলে হবে না, পুষ্টিসম্মত হতে হবে এবং গুণগত মানসম্মত হতে হবে। উৎপাদন বৃদ্ধিতে আমরা বিস্ময়কর সাফল্য অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ রয়েছে গুণগত মান সম্পন্ন উৎপাদনের দিকে এবং আমাদের উৎপাদিত সামগ্রীর বহুমুখী ব্যবহার। একটা দুধ থেকে প্রায় 30 প্রকারের আইটেম তৈরি করা সম্ভব হয়, মাছ থেকে মাছ জাতীয় পণ্য তৈরি করা যায়। আজকে পৃথিবীর প্রায় 11টি দেশে আমাদের উৎপাদিত মাছ মাংসের চাহিদা রয়েছে এবং অনেক দেশেই আমরা রপ্তানি করছি। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আমরা প্রায় 9,500 কোটি টাকার উৎপাদিত সামগ্রী, মাছ, মাংস, দুধ, ডিম ভ্রাম্যমাণ বিক্রয় পদ্ধতির মধ্য দিয়ে বিক্রয় করে 2 প্রকারের সাফল্য অর্জন করেছি। প্রথম হলো, যারা উৎপাদন করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়নি। দ্বিতীয়ত, যাদের এটার চাহিদা ছিল তারা পেয়েছেন এবং তাদের বাড়ির কাছেই আমরা এগুলি নিয়ে পৌঁছেছি। করোনা পরিস্থিতিতে আমরা ক্ষতিগ্রস্ত খামারিদেরকে প্রণোদনা দিয়েছি। আমাদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে আমাদের মাননীয় কৃষি মন্ত্রী সেদিন অনুগ্রহ করে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সকল ক্ষতিগ্রস্ত খামারিদেরকে আমরা আর্থিক প্রণোদনা দিয়ে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করেছি। এর ফলে হয়েছে, গ্রামীণ অর্থনীতি চালু হয়েছে, যারা বেকার হয়ে পড়েছিলেন তারা কর্ম উদ্যোক্তা হচ্ছেন, মানুষের খাবারের একটি বড় অংশ পুষ্টি এবং আমিষের চাহিদা সম্বলিত, সেটা আমরা সরবরাহ করছি, এবং যারা চাকুরি এবং অন্যান্য ক্ষেত্রে হতাশ হয়ে পড়েছিলেন আজকে তারা এমনভাবে উদ্যোক্তা হয়েছেন যে গ্রামীণ জনপদে এখন তারা গর্ব করে বলেন, আমি বেকার নই, আমি উদ্যোক্তা। আর তাদের উৎপাদিত সামগ্রী এদেশের মানুষের খাবারের পুষ্টি আমিষের বড় চাহিদা মেটাবার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু সেই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। বিভিন্নভাবে কিন্তু আমরা সেই সেক্টরকে কাজে লাগাচ্ছি। পুষ্টি এবং আমিষের চাহিদা মেটাতে আমরা যেমন কাজ করছি, এর পাশাপাশি এই সেক্টরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার আমলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম লাইভ জিঙ্ক ব্যাংক করা হয়েছে, যেখানে 89 প্রকার মাছের বাচ্চা এবং অন্যান্য সামগ্রী ধারণ করা হচ্ছে। যখনই কোথাও নষ্ট হয়ে যাবে বা ফুরিয়ে যাবে সেখানে আমরা পৌঁছে দেব। একইভাবে বিলুপ্ত প্রজাতির প্রায় 31 প্রকার মাছকে বৈজ্ঞানিক গবেষণার মধ্য থেকে ফিরিয়ে আনা হয়েছে। আজ বাংলাদেশ মাছ, মাংস, দুধ, ডিমে যে বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে, যেটা দেশের চাহিদা মেটাবার পাশাপাশি বিদেশেও রপ্তানি করার সুযোগ এসেছে এবং বেকারত্ব দূর হচ্ছে, মানুষের শরীরের পুষ্টির চাহিদা আমরা পূরণ করছি। এই সব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে। আর চূড়ান্তভাবে হয়েছে আমাদের সর্বোচ্চ কূটনৈতিক সাফল্যে সমুদ্রে বাংলাদেশের প্রায় সমপরিমাণ জায়গায় আমাদের যে সার্বভৌমত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন, সেখানের যে অপার সম্পদ রয়েছে সেই সুনীল অর্থনীতির দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি।
আমার বিশ্বাস ইনশাআল্লাহ বঙ্গবন্ধু বলেছিলেন মাছ হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত। বঙ্গবন্ধুর সেই ঐন্দ্রজালিক দূরদৃষ্টির জায়গায় আমরা পৌঁছে যেতে আমাদের আর খুব বেশি দেরি নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার সকল উপাদানে এগিয়ে আসছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়। আসুন সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি। তিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, এখন বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়। বিশ্ব খাদ্য দিবস 2021 উদযাপন বিষয়ক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি। সভাপতিত্ব করছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সওম রেজাউল করিম এমপি, বিভিন্ন মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার আদাব, মুজিব বর্ষের শুভেচ্ছা এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে দেশটি স্বাধীন হতো না। আমরাও এই জায়গায় বসে একসাথে মিলিত হয়ে এই প্রোগ্রামটি করতে পারতাম না। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জেলখানে নিহত জাতীয় 4 নেতাকে এবং 1975 সালে 15 আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও শিশু রাসেল সহ জাতির পিতার পরিবারের সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি 21 আগস্ট গ্রেনেড হামলায় এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশ্ব খাদ্য দিবস 2021 এবছরের প্রতিপাদ্য বিষয় আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশে উন্নত জীবন দিবসের প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে আমরা টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সবাই মিলে কাজ করছি। আর আমাদের এই নিরলস কর্মই জনগণকে পুষ্টির সাথে নিরাপদ উন্নত জীবন দিতে সমর্থ হবে বলে আমি মনে করি। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন লড়াই সংগ্রাম করেছেন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেছেন, কোর্ট, এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে মর্যাদাপূর্ণ জীবন, তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে, আনকোট। আপনারা জানেন স্বাধীনতার পরে যুদ্ধবিস্থ বাংলাদেশকে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু নিরলস পরিশ্রম করেছেন। কৃষি উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা, আমাদের একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতির পিতার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে উন্নতি সাধন করছে। সুধী মণ্ডলী, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সমূহের মধ্যে অন্যতম একটি মৌলিক অধিকার হচ্ছে সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আর সে লক্ষ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। বাংলাদেশের সরকার বর্তমানে সকলের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনা রেখে জনগণের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করার লক্ষ্যে নিয়ে আমরা কৃষি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে আমরা সার্বিকভাবে
কৃষিখাত ও খাদ্য ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি। ক্ষুধামুক্ত, নিরাপদ, আত্মনির্ভরশীল ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা অন্যান্য খাতের ন্যায় দেশের খাদ্য ব্যবস্থাপনাকে আরো বাস্তবমুখী ও শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছি। খাদ্য নিরাপত্তার বিষয়গুলিকে সমন্বিতভাবে সমাধানের লক্ষ্যে খাদ্য পুষ্টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছি। জাতীয় খাদ্য ও পুষ্টি নীতি 2020 এবং কর্মপরিকল্পনা 2021-2030 প্রণয়ন করা হয়েছে। সুধীমণ্ডলী, জাতিসংঘের মহাসচিব এর আহ্বানে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে গত 30 সেপ্টেম্বর 2021 তারিখে ফুড সিস্টেম সামিট অনুষ্ঠিত হয়। এই ফুড সিস্টেম সামিটের ফোকাল পয়েন্ট হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের সকল স্টেক হোল্ডারের মতামত নিয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য পাথওয়ে ডকুমেন্ট প্রণয়ন করেছে, যা গত 23 সেপ্টেম্বর 2021 তারিখে জাতিসংঘের 76তম অধিবেশনে চলাকালীন ফুড সিস্টেম সামিটে মাননীয় প্রধানমন্ত্রী তা উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি এসডিজি অগ্রগতির পুরস্কার অর্জনের জন্য। গত মাসে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দারিদ্র দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সেবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজির অগ্রগতি পুরস্কার প্রদান করা হয়েছে। সুধীমণ্ডলী, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছে এবং ডিজিটালে আমরা কৃষকদের ধান কেনার জন্য অ্যাপের মাধ্যমে আমরা কৃষকের ধান ক্রয় করতে দুর্নীতিমুক্ত থেকে ধান ক্রয় করার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং খাদ্য মোকাবেলায় এবং করোনা অতিমারিতেও খাদ্য মোকাবেলা করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার সকল আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে একযোগে কাজ করি এই মোকাবেলা আমরা করতে পেরেছি। এই অতি মহামারীতে একটি লোকও খাদ্যের অভাবে মারা যায়নি এবং এশিয়া মহাদেশের মধ্যে আমরা এই করোনা মোকাবেলায় প্রথম স্থান এবং বিশ্বের মধ্যে 20তম স্থান অধিকার করে রয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবেনের উদ্দেশ্য করোনাকালীন খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় 10 টাকা চাল দেওয়া হয়েছে। জিরো হাঙ্গার ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বাস্তবায়নে অতি দরিদ্র 50 লাখ পরিবারের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচি চালু রয়েছে। এছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচিতে নতুন করে অতি দরিদ্র উপকারভোগী অন্তর্ভুক্ত করে সেপ্টেম্বর থেকেই চাল বিতরণ করা হচ্ছে। করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি এবং সকল পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলা শহরে 732টি ডিলার ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে 30 টাকা করে চাউল এবং 18 টাকা কেজি আটা বিতরণ করার অব্যাহত রয়েছে। 8টি বিভাগে খাদ্য ভেজাল নিরোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 8টি বিভাগে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাছাড়া 8টি মোবাইল ভ্যান ল্যাবরেটরির মাধ্যমে এটা উপজেলা পর্যায় পর্যন্ত ভেজাল খাদ্য পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। কৃষকের যাতে ভেজা ধান নিয়ে এসে স্বচ্ছন্দে বিক্রয় করতে পারে, সম্প্রতি একনেকে দেশব্যাপী কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে উৎপাদিত ধান শুকানো এবং সংরক্ষণের লক্ষ্যে সামনে রেখে 30টি আধুনিক প্যাডি সেলো নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো 200টি প্যাডি সেলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ আশুগঞ্জ, ময়মনসিংহ এবং টাঙ্গাইল, মধুপুরে 3টি রাইস সাইলো চালু হতে যাচ্ছে। সরকার খাদ্য মজুদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতিমধ্যে আরো 5টি রাইস সাইলো এবং গমের সাইলোর টেন্ডার করা হয়েছে। 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ এবং খাদ্য নিরাপত্তার অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। গত 50 বছরে চালের উৎপাদনশীলতা 4 গুণ বেড়েছে এবং 2030 সালের মধ্যে ক্ষুধামুক্তি ও জিরো হাঙ্গার অর্জনে দেশ এগিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও 2030 সালের লক্ষ্যমাত্রা
বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, কৃষি জমি হ্রাস, জমির শ্রমিক সংকট, খাদ্য নষ্ট, অপচয় সহ অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উদ্যোগ রয়েছে। জনসাধারণ এই উদ্যোগকে সামিল হতে হবে। সচেতনতা বাড়লে খাদ্য অপচয় অনেকাংশে কমানো সম্ভব হবে। আত্মনির্ভরশীল উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ায় উন্নত দেশ সমৃদ্ধ করার বর্তমান সরকারের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে অন্যান্য খাতের ন্যায় দেশের খাদ্য ব্যবস্থাকে আরো বাস্তবমুখী শক্তিশালী করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ সমন্বিতভাবে মোকাবেলার লক্ষ্যে খাদ্য পুষ্টিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সোনার বাংলা গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর সেই আজীবন লালিত যে স্বপ্ন, ক্ষুধা ও দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজে যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত থেকে কাজ করে যাই। সকলকে আবার ধন্যবাদ জানাই এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন সভাপতির বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বিশ্ব খাদ্য দিবস 2021 উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় খাদ্যমন্ত্রী যিনি খনি বক্তব্য শেষ করেছেন, শ্রী সাধনচন্দ্র মজুমদার এমপি, মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সচিববৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, সমবেত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, সকল উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি 15ই আগস্টে শহীদ বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শাহাদত বরণকারীদের। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় 4 নেতা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মহান শহীদদের, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী 2 লক্ষ মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনা হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধাবোধ। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি, কৃষিবিদ, বিজ্ঞানী, গবেষক, উন্নয়ন ও সম্প্রসারণ কর্মী, কৃষি প্রকৌশলী ও সকল স্তরের সরকারি কর্মচারী তথা কৃষি বিভাগের সকলকে অন্তহীন প্রেরণা ও শক্তি যোগাবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে SDG অগ্রগতি পুরস্কার পেয়েছেন। দারিদ্র দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তার পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে SDG অগ্রগতি পুরস্কার দিয়েছে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এবং তার সাথে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে জুয়েল ইন ক্রাউন হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ মুকুটের মণি বা মুকুটে হীরাখণ্ড হিসাবে তাকে সম্মানিত করেছেন।
এটি জাতির জন্য অসাধারণ একটি প্রাপ্তি, জাতির জন্য একটা অসাধারণ মর্যাদা এবং সম্মান। কোভিড-19 অতিমারি চলাকালীন সময়ে এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে অগ্রগতির সাধন বেশ কঠিন ব্যাপার ছিল। কঠিন বাস্তবতায় ও চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি বিশ্বের সামনে উজ্জ্বল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ও কৃষিবিদ সমাজসর আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো বহুবিধ সমস্যা সংকুল দেশ পরিচালনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখার জন্য 1997 সাল থেকে পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে 37টিরও অধিক পুরস্কার ও পদক অর্জন করেছেন। এবারের এসডিজি অগ্রগতি পুরস্কার প্রদান তার মধ্যে একটি সর্বোচ্চ। তাকে আমাদের মাঝে পেয়ে জাতি হিসাবে আমরা সত্যি গর্বিত এবং অহংকার বোধ করি। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই মধুমতির তীরে গোপালগঞ্জে কাদামাটিতে ধুলাবালিতে বড় হয়েছিলেন। মাননীয় সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু ওই টুঙ্গিপাড়ার মানুষের সাধারণ জীবনযাপন, সাথে সাথে বাংলার প্রাকৃতিক বৈশিষ্ট্য বৈচিত্র্য তিনি নিজের চোখে দেখেছেন, উপভোগ করেছেন। তিনি দেখেছেন কিভাবে মাছরাঙ্গা নদী থেকে মাছ ধরে, তিনি দেখেছেন এদেশের বাবুই পাখি কিভাবে নিপুণভাবে তাদের বাসা বুনে। বাংলার এই অপূর্ব সৌন্দর্য তার দেশপ্রেমকে শানিত করেছিল। সাথে সাথে বঙ্গবন্ধু শুধু বাংলার অপরূপ সৌন্দর্য কবি জীবনাশের রূপসী বাংলায় দেখেন নাই, তার সাথে সাথে বাংলার দুঃখী চাষি, বঞ্চিত মানুষের, কৃষক শ্রমিকের জীবনযাত্রাও দেখেছেন। তাদের চিরশোষণ বঞ্চনার তাকে গভীরভাবে আলোড়িত করেছে। তাই আমরা দেখি জাতির পিতার সারা রাজনৈতিক জীবন জুড়ে কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। স্বাধীন দেশে সরকার গঠনের পরপরই বঙ্গবন্ধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। স্বাধীনতার আগে 1970 সালে নির্বাচনের আগে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, বাংলাদেশের কৃষি এইভাবে অবহেলিত থাকতে পারে না, আমাদের কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাতে হবে। তাই তিনি এই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে 26শে মার্চ রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তিনি প্রথম স্বাধীনতা দিবসে বক্তব্য বলেছিলেন, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সকল দিক জুড়ে থাকবে কৃষি, সর্বোচ্চ গুরুত্ব পাবে কৃষি। তাই আমরা দেখি $500 কোটি উন্নয়ন বাজেটের 100 কোটি টাকা তিনি কৃষিতে বরাদ্দ করেছিলেন। তিনি 5 শালা পরিকল্পনা করেছিলেন। সেই 5 শালা পরিকল্পনায়ও স্বাধীনতার পরে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তিনি 31 ভাগ বরাদ্দ রেখেছিলেন কৃষি উন্নয়নের জন্য। বঙ্গবন্ধু সবসময় কৃষি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেন। তাই তিনি গ্রহণ করেছিলেন যুগান্তকারী পদক্ষেপ। জাতির পিতা কৃষি বিপ্লবের যে ধারণা সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ। 2022-21 অর্থ বছরে মোট খাদ্য শস্যের উৎপাদন চাল, গম ও ভুট্টা 4,55,00,000 মেট্রিক টন উন্নীত হয়েছে। শুধু মোট উৎপাদন নয়, বাংলাদেশের খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে। বঙ্গবন্ধু উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার দেশের 1 একর জমিতে যে ফসল হয়, জাপানের 1 একর জমিতে তার 3 গুণ বেশি ফসল হয়। কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি, আমি কেন এই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি তাহলে আমাদের খাদ্য কিনতে হবে না, আমাদের আর অভাব থাকবে না।
বঙ্গবন্ধুর সেই আকাঙ্ক্ষা আজ বাস্তবে পরিণত হয়েছে। 1971-72 সালে হেক্টর প্রতি চাল উৎপাদন হতো 1 টনের কিছু বেশি। 20-21 সালে হেক্টর প্রতি চাল উৎপাদন গড়ে 4 টনেরও বেশি হয়েছে। সুধী মণ্ডলী, দেশি বিদেশি ফল চাষেও প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। কফি, কাজু বাদাম, গুলমরিচ, ড্রাগন ফল সহ অপরিচিত ফসলের চাষাবাদে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে। ফলে দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলের উৎপাদন প্রতি বছর বাড়ছে, তেমনি ফল আমদানি কমছে। 2019-20 অর্থ বছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে 1,23,10,000 মেট্রিক টন। অপ্রচলিত ফল কাজু বাদাম 1,323 টন, স্ট্রবেরি 196 টন, ড্রাগন ফল 3,500 টন, কফি 55 টন উৎপাদন হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কৃষি উন্নয়নের এই সাফল্য সারা পৃথিবীতে বহুলভাবে প্রশংসিত ও নন্দিত হচ্ছে। মুজিব বর্ষে আমাদের জাতীয় জীবনে একটি মহা আনন্দের ও গৌরবের ঘটনা। এই দৃষ্টান্ত বহুল ও বিশ্বময় প্রশংসিত অর্জন সম্ভব হয়েছে আমাদের জনবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনায়। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল তৎপরতা এবং কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ ও কৃষক সমাজের নিবিড় কার্যক্রমের ফলে। সুধী মণ্ডলী, চলমান কোভিড-19 কারণে বিগত 2 বছর ধরে সারা বিশ্ব এক চরম ক্রান্তিকাল ও সংকটের মধ্যে যাচ্ছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশের করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু হতেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে বারবার সেই নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে সকল আকাঙ্ক্ষাকে পিছনে ফেলে করোনা মহামারীর মাঝেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে। কৃষি মন্ত্রণালয়ের সার্বিক পদক্ষেপে 2020 অর্থ বছরের রেকর্ড গুড় উৎপাদন হয়েছে 2,08,00,000 টন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এবছর সকল ফসলের উৎপাদন বেড়েছে, যেমন মোটা চাল হয়েছে 3,86,00,000 টন, গম 1,00,000 টন, ভুট্টা 57,00,000 টন, আলু 1,06,00,000 টন, শাকসবজি 1,97,00,000 টন, তেল ফসল 12,00,000 টন ও ডাল ফসল 9,00,000 টন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেনে পেঁয়াজের স্বয়ংসম্পর্ক অর্জনে 1 বছরেই কৃষি মন্ত্রণালয় 7,00,000 টন উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এবছর 33,00,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। করোনা কালে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্ব এখন বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্থান পেয়েছে। সুধী মণ্ডলী, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করছে। এটি করতে গেলে কৃষিকে লাভজনক ও আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী বৃহৎ জনগোষ্ঠীর জীবনমানকে উন্নত করতে হবে। এই লক্ষ্যে সরকার কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। যান্ত্রিকরণে নেওয়া হয়েছে 3,000 কোটি টাকার বৃহৎ প্রকল্প, আর এর মাধ্যমে সারা দেশে অঞ্চল ভেদে 50 থেকে 70 ভাগ ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্র দেওয়া হচ্ছে। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা। শুধু বিপণন ব্যবস্থা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শাকসবজি, আলু, ফলমূল ও কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি ও প্রক্রিয়াজাতে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় রপ্তানি ও প্রক্রিয়াজাতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, রপ্তানিকারক, প্রক্রিয়াজাতকারী, কৃষক, উদ্যোক্তা ও সুশীল সমাজ ও বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ বিভিন্ন অংশীজনের সাথে কয়েক দফা মত বিনিময় করেছে। সবার মাধ্যমে চিহ্নিত রপ্তানির ক্ষেত্রে বাধাসমূহ নিরসনে ও সুপারিশ সমূহ বাস্তবায়নে কাজ করে চলেছে। ইতিমধ্যে 2025 সালের মধ্যে 2,50,00,000 টন আলু রপ্তানি ও 22-23 সালে কৃষি পণ্যের রপ্তানি $2 বিলিয়ন উন্নীত করতে 2টি খসড়া রুটম্যাপ প্রণয়ন করা হয়েছে। এছাড়া রপ্তানি বৃদ্ধিতে আধুনিক কৃষি চর্চা মেনে ফসল উৎপাদন, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস মেনে চলা উৎপাদন, রপ্তানি উপযোগী জাতের ব্যবহার, আধুনিক প্যাকিং হাউস নির্মাণ,
অ্যাক্রিডিয়েটেড ল্যাব স্থাপন সহ নানান কাজ চলমান আছে। আধুনিক প্যাকিং হাউস নির্মাণ ও অ্যাক্রিডিয়েটেড ল্যাব স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পূর্বাঞ্চলে 2 একর জমি দিয়েছেন। সেখানে আধুনিক প্যাকিং হাউস নির্মাণের জন্য ইতিমধ্যেই এফএওর বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। সমবেত সুধীমণ্ডলী, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন, বন্যা, খরা, লবণাক্ততা, ঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতা কৃষি পরিবেশকে নানানভাবে প্রভাবিত করছে। বর্ধিত জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজ কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ গুরুত্ব সহকারে করা হয়েছে খরা, লবণাক্ততা, বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে। জীব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের জাত উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীদের হাত ধরে ইতিমধ্যে অনেক সাফল্য এসেছে। যেমন দক্ষিণাঞ্চলের ঘেরের আইলে অফ সিজন তরমুজ, আগাম জাতের সিম, মরিচ সহ বিভিন্ন ফসল চাষ হচ্ছে। এক সময় সারা বছর যা পতিত থাকতো, সেখানে এখন ঘেরের পানিতে মাছ, পানির উপরে মাচাষ, বিভিন্ন রং ও স্বাদের অসময়ের তরমুজ ঝুলে আছে। সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় সামার টমেটো হচ্ছে। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বিনা 16, বিনা 17, ব্রি 75 সহ আগাম জাতের আমন ধান চাষ করা হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন, আমন ধান পাকতে আরো 1 মাস বাকি, 1 মাসেরও বেশি বাকি। সেখানে এইসব জাতের ধান কাটা আরো 15 দিন আগে আমরা ফসল দিবস করেছি। এতে আশ্বিন কার্তিক মাসেই মানুষের ঘরে খাবার উঠছে। অন্যদিকে আলু, সরষা সহ বাড়তি একটি ফসল কৃষকরা করতে পারবে এবং এই বাড়তি আগাম ধান আসাতে কোনো ক্রমে আর বাংলাদেশে কোনোদিন মঙ্গা আসবে না এবং মঙ্গা হবে না। মঙ্গা আমরা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সুধীমণ্ডলী, বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য হলো আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আরো ভালো পরিবেশে উন্নত জীবন। এই প্রতিপাদ্যের আলোকে সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল অন্তহীন প্রেরণা ও শক্তির উৎস। আমরা সবাই মিলে তার নেতৃত্বে সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। এবারের খাদ্য দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধীমণ্ডলী, আমি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের একটি পত্রিকা, তারা বহুল প্রচারিত বলে দাবিদার, সর্বোচ্চ সার্কুলেশনের দাবিদার, তারা প্রথম পাতায় একটি নিউজ করেছে বাংলাদেশে বিশ্ব খাদ্য দিবসের নিউজ। বাংলাদেশে খাদ্যে রাসায়নিক বিষক্রিয়া রয়েছে, বাংলাদেশের খাদ্য নিরাপদ নয়। প্রথম পাতায় প্রথম নিউজ। আমরা কাল একটি সংবাদ সম্মেলন করে আমাদের বিভিন্ন অর্জন সাফল্যগুলো তুলে ধরেছি। সে ব্যাপারে কোনো নিউজ নাই। একটা হতাশার নিউজ, ব্যর্থতার নিউজ যে বাংলাদেশের খাদ্যে বিষক্রিয়া, বিষ এবং দূষিত রাসায়নিক পাওয়া গিয়েছে। খুব কষ্ট লাগে, আমার খুবই ব্যথা লাগে ভাবতে, এদের দারিদ্রতা দেখে, মনের দারিদ্রতা দেখে। যে দেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, সারা পৃথিবীতে খাদ্যের ঝুলি নিয়ে আমরা ঘুরে বেড়াতাম। 1943-এর মনন্তর 30 লক্ষ মানুষ মারা গিয়েছে সাম্রাজ্যবাদী শাসকদের কারণে। এমনকি 1770 সালে, 1970 সালে তখনও প্রায় 50 লক্ষ মানুষ এই বাংলাদেশে মারা গিয়েছিল। কত ফেমিন আমরা এখানে মোকাবেলা করেছি। আমরা মানুষের কত দুঃখ কষ্ট দেখেছি। এই মঙ্গা এবং আশ্বিন কার্তিক মাসে মানুষ কিভাবে না খেয়ে থাকতো। সেই বাংলাদেশে এখন প্রায় 17 কোটি মানুষ। এই 17 কোটি মানুষের কোনো খাদ্য অভাব নাই, খাদ্যের কষ্ট নাই। আমি একটি সুখবর আপনাদেরকে আমি দিতে চাই। এই কয়েকদিন আগে ইকোনমিক্স পত্রিকার গবেষণা সেল গত সপ্তাহে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টে বাংলাদেশের খাদ্য, ফুড অ্যাক্সেস অর্থাৎ খাদ্যর প্রাপ্যতা, একটা দেশে খাদ্য থাকলেও মানুষ না খেয়ে থাকতে পারে, দুর্ভিক্ষ হতে পারে। কারণ খাদ্য ক্রয় ক্ষমতা যদি না থাকে, অ্যাফোর্ডেবিলিটি যদি না থাকে, অর্থনৈতিক দিকটা অনেক মানুষ না খেয়ে কষ্ট করে। কিন্তু বাংলাদেশে এই ফুড অ্যাক্সেসিবিলিটি বা খাদ্য প্রাপ্যতায় এটা 57 ইন্ডেক্সে ছিল, এটা কমে 53, 4 ধাপ আমরা এগিয়ে এসেছি। তার অর্থ হলো যে এই করোনা মহামারীর মধ্যেও আমাদের দারিদ্র্য কমছে, আমাদের খাদ্য প্রাপ্যতা
বাড়ছে, গরিব মানুষ এবং কল্পয়ের মানুষ সবাই খাবার পাচ্ছে। এটি সম্ভব হচ্ছে আমাদের এমন কতগুলো সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, 10 টাকায় চাল, বিজিএফ, টিআর, কাবিকা, এই সমস্ত কর্মসূচির ফলে ক্রমান্বয়ে মানুষ খাদ্যের প্রাপ্যতা মানুষের বাড়ছে। যাদের কম আয়, একটু কষ্টে আছে, ডিজেবল, সকলের জন্য খাদ্যের নিশ্চয়তা আমরা দিচ্ছি। অথচ তারা সেই নিউজগুলো না করে, আমাদের সাফল্যগুলো না তুলে ধরে আমাদের ব্যর্থতার। এটি কারা করে? যারা স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে নাই, এখনো বাংলাদেশকে পৃথিবীতে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। তারা বলতে চায় আমরা ৭১-এই বলেছিলাম বাংলাদেশ একটি স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। স্বাধীনতার পরে অক্সফোর্ড, ক্যামব্রিজের, হার্ভার্ডের অনেক ইকোনমিক্সরা বলেছিল বাংলাদেশ পৃথিবী থাকবে দারিদ্র্যের মডেল, বাংলাদেশ চিরদিন বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল থাকবে। সেই বাংলাদেশ আজকে নিজস্ব অর্থে পদ্মা সেতু করতে পারে, সেই বাংলাদেশ আজকে চিটাগাঙে টানেল করতে পারে। আজকে সেই হার্ভার্ডের প্রফেসররা আজকে দুঃখ করে বলছে যে আমরা স্বাধীনতার পরে বাংলাদেশ সম্পর্কে যে ইকোনমিক এস্টিমেশন দিয়েছিলাম, যে অ্যাসেসমেন্ট দিয়েছিলাম, সেটা ভুল হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আর সেই বাংলাদেশে আমাদের কিছু কিছু পত্রিকার সম্পাদকরা, তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের দাবিদারও বলে, তারা আমাদের হতাশাগুলো তুলে ধরে। আমি জানি না, আমি তাদের জন্য শুধু এটুকুই বলতে চাই, আসুন আমরা সবাই মিলে কামনা করি আমরা যেন আরো দেশপ্রেমিক হই, দেশটাকে ভালোবাসি এবং দেশের সাফল্যগুলো সাথে সাথে তুলে ধরি। ভুলভ্রান্তি সরকার হিসাবে আমাদের অনেক আছে, সেগুলো আপনারা তুলে ধরেন, কিন্তু সাথে সাথে সাফল্যগুলো তুলে ধরেও জাতিকে উৎসাহিত করেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কালকে আমরা এই জঙ্গিদের বিরুদ্ধে, ধর্মান্ধদের বিরুদ্ধে মসজিদে মসজিদে দোয়া করেছি যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে। আর এই সাম্প্রদায়িকতাকে যারা উৎসাহে, বঙ্গবন্ধু বলেছিলেন সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, আমি মনে করি তারা পশুতুল্য, তারা নর্দমার কীটসম্য। বঙ্গবন্ধু এই কথা বলেছেন। আমরা যারা এই সাম্প্রদায়িক লালন করে তাদেরও বলি যে তাদের পরিবর্তন আসুক, তাদের মধ্যে সুস্থ চিন্তা আসুক, সুবুদ্ধি আসুক। সাথে সাথে যে সকল পত্রিকা, যে সকল বুদ্ধিজীবী তাদেরকে উৎসাহিত করে এবং তারা তাদের পক্ষে যায়, জঙ্গিদের পক্ষে যায়, তাদের জন্য আমি বলবো আমাদের দোয়া করা দরকার, তারা যাতে সঠিক পথে নিজেদের কলমকে পরিচালনা করে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুজিব জন্মশতবর্ষে ও স্বাধীনতার 50 বছর পূর্তির এই মহালগ্নে এবং যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন দেশটির যত কিছু সাফল্য সম্ভব হয়েছে তার সবই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার দূরদর্শিতা, বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় আজ অপ্রতিরোধ্য বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধুর আদেশের আলোকবর্তিকা তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে। তার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা ও সম্মানের বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তার নেতৃত্বে আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ শান্তির সোনার বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ স্মরণীয় করে রাখার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছি। তার মধ্যে আজ বিশ্ব খাদ্য দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত 100 Years of Agricultural Development in Bangladesh বইয়ের মূরক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাংলাদেশ ধান 100 বঙ্গবন্ধু ধান 100 অবমুক্ত করবেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধান 100 দিয়ে নির্মিত জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, এই পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC কর্তৃক প্রকাশিত 100 Years of Agricultural Development in Bangladesh গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত 100 বছরের কৃষি উন্নয়ন নিয়ে এই ধরনের বই এই প্রথম। অভিনন্দন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এখন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সবিনয়ে অনুরোধ করছি তার ভাষণ প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, এফএওর রিপ্রেজেন্টেটিভ সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্ব খাদ্য দিবস 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্ট আমার মা, ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। করোনা মহামারীকালীন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমি স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। পেটে খেলে পিঠে সয়, একটা প্রবাদ বাংলাদেশে আছে। খাদ্যটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রতি বছর এবার জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের মতো বাংলাদেশ 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে উদযাপন করছে। খাদ্য কৃষি সংস্থা এফএও কর্তৃক এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, Our actions are our future. Better production, better nutrition, a better environment, and a better life. অর্থাৎ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন। আমি মনে করি যে বর্তমান এই করোনাকালীন সময় এই প্রতিপাদ্যটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। বাংলাদেশ একটা দুর্ভিক্ষপীড়িত, ক্ষুধা, দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত একটি দেশ এবং বাংলাদেশের মানুষগুলি ছিল। এই মানুষগুলোকে এই বঞ্চনা থেকে উদ্ধার করবার জন্য, তাদের জীবনমান উন্নত করবার জন্য আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেন। এই সংগ্রাম করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। আর সে ভাগ্য পরিবর্তন হতে পারত একমাত্র স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তারই নেতৃত্বে আমরা এই বাংলাদেশ স্বাধীন করি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি এবং স্বাধীন রাষ্ট্র একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যেখানে যুদ্ধকালীন সময়ে কোনো খেতে ফসল উৎপাদন হয়নি, গোলায় এক ফোঁটা খাদ্য মজুদ ছিল না, রিজার্ভ মানি ছিল না, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি অর্থনীতি। এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন। তিনি 10 জানুয়ারি ওই জায়গা থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন। সেই দিনও
তিনি বাংলাদেশ কিভাবে চলবে এবং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি কি এবং সেগুলি পূরণ করা সে বিষয়েও দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং ৭২ সালের 10 জানুয়ারি তিনি একটি ভাষণ দেন। সেখানে তিনি বলেছিলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। একমাত্র যে বাংলাদেশের মানুষ একেবারে তৃণমূল পর্যায়ে যারা পড়ে আছে, একেবারে হত দরিদ্র যারা, তার সকলের ভাগ্য পরিবর্তন, উন্নত জীবন দেওয়া। কিন্তু এই সব কাজের সব থেকে হচ্ছে ক্ষুধার অন্ন যোগানো। ৭২ সালে ২০ ফেব্রুয়ারি অপর এক ভাষণে তিনি বলেন, কোট করছি, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের প্রতি যেতে হবে, বাংলাদেশ 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আনকোট। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, এই এবং এই সময় আমি বলবো যে বাংলাদেশের মানুষ কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়েছিল। জমি ছিল, শুধু জমি না, এমনকি অনেকে বারান্দায় টবে বিভিন্নভাবে গাছ লাগানো, যে কোনো তরি তরকারি উৎপাদনে মনোনিবেশ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ঘোষণা ছিল যে স্বাধীনতার পরপর বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং কোটি কোটি মানুষ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপের ফলে সেটা কিন্তু হয়নি। পরবর্তীতে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কিন্তু এই বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং তিনি যে প্রথম বাজেট দেওয়া হয়, 500 কোটি টাকার বাজেটে 101 কোটি টাকাই হচ্ছে শুধুমাত্র কৃষির ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য উৎপাদন, মানুষের খাদ্য চাহিদা পূরণ, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। এবং তিনি জাতীয় কৃষি পুরস্কার তহবিলও গঠন করেন। আমাদের জমি অল্প, মানুষের সংখ্যা বেশি, যদিও তখন মাত্র 7.5 কোটি মানুষ, তার মধ্যেও তিনি এটা চিন্তা করেছিলেন যে এই অল্প জমি, তার উপরে পরিবারগুলি ভাগ হয়ে হয়ে এই জমিগুলি খণ্ড খণ্ড রূপে, এবং এই সমস্ত তিনি আমাদের কাছে ছোটবেলা আমরা সবসময় ওনার কাছে শুনতাম, বললেন যে বাংলাদেশের সকল জমিতে যে আইল দেওয়া আছে, আইল মানে জমির মধ্যে যে বিভক্তিকরণ, সেটাকে যদি এক জায়গায় আনা হয় তাহলে ফরিদপুর জেলার মতো ওরকম একটা বিশাল জায়গা পাওয়া যাবে যেখানে চাষ উপযোগী। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের দেশের এই মানুষের খাদ্য চাহিদা পূরণ করবার জন্য তিনি সমন্বিত পদ্ধতিতে চাষ বা যৌথ কৃষি খামারের প্রচলন অথবা সমবায়ের মাধ্যমে চাষের উপরই গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি এ ব্যাপারে বলেছিলেন, আমি কোট করছি, যে প্রতি গ্রামে যৌথ চাষ হবে এবং ফসলের ভাগ যাবে মালিক, শ্রমিক, গ্রাম তহবিলে 3 জায়গায়। আপনারা জানেন যে তিনি যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, এবং সেখানে যদিও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন, জাতীয় ঐক্যের ডাক দেন, তিনি চেয়েছিলেন বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হোক, সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোক, এবং বাংলাদেশের উন্নয়নটা যেন স্থায়ী হয় এবং দ্রুত হয়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দেন। এবং সেখানে তিনি বাধ্যতামূলক গ্রাম সমবায় গড়ে তোলার পদক্ষেপ নেন। এবং সেই সময় তিনি বলেছিলেন যে কৃষি যান্ত্রিকীকরণ হবে, যন্ত্রের মাধ্যমে চাষ হবে, যা জমির মালিকানা থাকবে, কিন্তু উৎপাদিত পণ্য যেটা সেটা ভাগ হবে, সেটা শ্রমিক পাবে একটা ভাগ, যে শ্রম দেবে, জমির মালিক সে মালিক পাবে একটা ভাগ, আর সরকারি তহবিল অর্থাৎ গ্রাম তহবিলে আসবে একটি ভাগ। এবং সমগ্র বাংলাদেশকে তিনি যতগুলি আমাদের বিশেষ করে আমাদের মাত্র 19টা জেলা ছিল, যতগুলি মহকুমা ছিল, সেগুলিকে তিনি জেলায় উন্নত করেন এবং জেলা গভর্নর নিযুক্ত করেন যে প্রত্যেকটা জেলা ভিত্তিক কিভাবে হবে এবং আমাদের ভূমি যথাযথভাবে ব্যবহার করা এবং উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা। শুধু তাই নয়,
তিনি সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম নির্মাণ করার কাজও শুরু করেছিলেন, যেন যেখানে যে উৎপাদন হবে সেটা যেন সেখানে মজুত করে রাখা যায়, যে আপৎকালীন সময় যেন ব্যবহার করা যায়, সেই কাজটাও কিন্তু তিনি শুরু করেছিলেন। তিনি কৃষিতে গবেষণায় সবথেকে গুরুত্ব দিয়েছিলেন এবং জাতির পিতা এই বাংলাদেশে কিন্তু আমাদের কৃষক মানে আমাদের কৃষিবিদ যারা তাদের আসলে তাদের মানে মর্যাদাটা তেমন ছিল না। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম কৃষিক্ষেত্রে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন এবং কৃষি শিক্ষা ও গবেষণার জন্য আলাদা বরাদ্দও দেন এবং বীজ প্রত্যয়ন এজেন্সি পুনর্গঠন করেন। বিএডিসি তিনি তৈরি করে দিয়ে যান, সেখানে বীজ গবেষণা, উৎপাদন এবং বিতরণ করবে। সামগ্রিক কৃষি, ধান, চা, মৎস্যসহ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং তার প্রচেষ্টায় বাংলাদেশ 1973 সালে FAOর সদস্যপদ লাভ করে। আপনারা একটা লক্ষ্য করবেন, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, কত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদও তার সময় বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয় এবং FAOর সহযোগিতা বাংলাদেশ পেতে শুরু করে এবং উৎপাদনও প্রায় 5% তখন বার্ষিক হারে বৃদ্ধি পেতে শুরু করে। একটা প্রদেশ সেটাকে একটি রাষ্ট্রে উন্নীত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সাফল্য মাত্র 3.5 বছরের মধ্যে তিনি দেখাতে পেরেছিলেন, সেটা বোধহয় আমাদের যারা স্বাধীনতা বিরোধী বা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আদর্শে বিশ্বাস করে না, অথবা কোনো দেশীয় এজেন্সি নিয়ে দেশে ছিল, তাদেরই প্ররোচনায় 75 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যার পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা, বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল না হয়, স্বাধীনতা যেন সাফল্য না অর্জন করে, স্বাধীনতাকে সবসময় যেন মানে এই স্বাধীন হওয়াটাই যে তাদের কাছে খুব একটা খুশির ছিল না, তাই তারা প্রতিশোধ নেয়, জাতির পিতাকে হত্যা করে। আর বাংলাদেশেও নেমে আসে স্থবিরতা। তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন, অর্থাৎ যে গাছগুলি লাগিয়েছিলেন তার ফসলটা পরবর্তী যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সংবিধান লঙ্ঘন করে বা মার্শাল দিয়ে, তারা ভোগ করে, কিন্তু কতদিন? এরপরে বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল হয়ে পড়ে। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আমরা উদ্যোগ নিই এবং আমাদের সরকার তখন গবেষণায় গুরুত্ব দেয় এবং গবেষণার জন্য আলাদা আমরা অর্থ বরাদ্দ দিই এবং সেই সময় থেকেই যেহেতু আমাদের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা আছে, যে লবণাক্ত সহিষ্ণু ধান এটার জন্য গবেষণা করে উদ্ভাবন করা হয়। লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু বা জলমগ্ন সহিষ্ণু, কারণ আমাদের দেশে বন্যা হয়, সে বন্যায় অনেক সময় মানে ক্ষেতের ফসল নষ্ট হয়, তো কতদিন সেই জলমগ্ন ফসল থাকতে পারে এর উপর গবেষণা আমরা গুরুত্ব দিই। এবং 98 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 70 দিনের মতো বাংলাদেশ পানি নিচে ছিল, তখনও বলা হয়েছিল এদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, আমরা বলেছিলাম একটি মানুষও না খেয়ে মারা যাবে না। কিন্তু বন্যা পরবর্তীতে আমরা এই ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্ব দিই। এমনকি আমরা যখনই যেসব এলাকায় বন্যা ছিল না সেসব এলাকায় আমরা বীজতলা মানে উৎপাদনের জন্য বীজ এবং সার সরবরাহ করতে থাকি। এয়ারফোর্সের হেলিকপ্টারে করে করে এই বীজতলাগুলি সমগ্র বাংলাদেশের গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে দিই, যার ফলে বাংলাদেশ ওই 98 সালেই কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন আমরা যখন ঘোষণা দিলাম পার্লামেন্টে, মতিয়াপা এখানে উপস্থিত আছেন, আমাদের তদানীন্তন কৃষিমন্ত্রী, আর আমার ডক্টর আনিসুজ্জামান সাহেব কৃষিবিদ, উনি তো আর বেঁচে নেই, তিনি আমার উপদেষ্টা ছিলেন এই বিষয়ে, সারা বাংলাদেশ তিনি ঘুরে বেড়াতেন। কাজে আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো, তখনকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী,
যে অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং খালেদা জিয়া সহ তাদের কাছ থেকে এই বক্তব্যটা আসলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তো আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? জাতিপিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা আমাদেরও সেটা কথা যে আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব তো এটাও বলেছেন আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই দিয়েই বাংলাদেশকে গড়ে তুলব। আন্তর্জাতিক অনেক সাংবাদিক অনেকেই প্রশ্ন তাকে করতেন যে আপনি কীভাবে বাংলাদেশে উন্নত করবেন। তিনি এই কথাটাই বলছেন আমার মাটি আছে, উর্বর মাটি, আর আমার মানুষ আছে। যাক, আমরা সেই 96 সালেই কৃষি নীতি 1999, নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 প্রথম করি, এরপর কৃষি নীতি 1999 প্রণয়ন করি এবং গবেষণার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিই এবং বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে সে কারণে সেই সময় FAO বাংলাদেশকে সেরেস পুরস্কারে ভূষিত করে। যদি এখানে আমার নাম পাঠিয়েছিল কৃষি থেকে, কাজে আমি তখন সেরেস পুরস্কার পাই। তো এটাও বাংলাদেশের জন্য একটা মানে আমি বলবো সম্মান বয়ে এনেছিল। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, কারণ আমাদের গবেষণা আমরা দিয়ে এসেছিলাম, সেগুলি চলতে থাকে। এর জন্য আমি আমাদের গবেষণাবিদদের, কৃষিবিদদের ধন্যবাদ জানাই যে তাদের এই গবেষণার ফলে আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে আমরা 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি তখন থেকে আবার আমরা কৃষিখাতে বিভিন্ন পদক্ষেপ নেই যেন খাদ্য চাহিদা এটার জন্য আমরা পূরণ করতে পারি। এবং আপনারা জানেন যে আমরা বিনা পয়সায় খাদ্য বিতরণ করি যারা একেবারে দুস্থ, যারা দরিদ্র, সেই সব মানুষগুলিকে, বিশেষ করে মহিলাদের, বিশেষ করে বয়স্ক মহিলাদের। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের যারা বিধবা নারী তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করে দিই। পরবর্তীতে আমরা মাত্র 10 টাকায় চাল যাতে কিনতে পারে, কারণ অনেক হয়তো সরাসরি বিনা পয়সা নেবে না, তো তার জন্য আমরা 10 টাকায় চালের ব্যবস্থা করে দিই। এরকম বিভিন্নভাবে আবার OMS চালু রাখি যেন খাদ্যটা যেন মানুষের কাছে পৌঁছায়, খাদ্যের অভাবটা যেন মানুষের না হয়। এবং আমরা যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতা দিচ্ছিলাম, এই ভাতায়ও আমাদের এটাই লক্ষ্য ছিল যে তারা যেন তাদের চাহিদা মতো প্রতি মাসে চালটা কিনতে পারে। সেই দাম ধরেই আমরা প্রথমে এই বয়স্ক ভাতা দেওয়া শুরু করি। যাই হোক, আমরা কৃষিকে আরও গুরুত্ব দেই। দ্বিতীয়বার সরকার এসে অনেক পদক্ষেপ নেই, এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবা 3331, কৃষকের জানালা, কৃষি কল সেন্টার প্রায় 16,123টি ইত্যাদির মাধ্যমে আমরা কৃষকদের সাথে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করি। অর্থাৎ 161213 কৃষি এই কল সেন্টার ফোন করে যে কোনো তথ্য কৃষি সম্পর্কে নিতে পারবে। তাছাড়া আমরা 96 সালে কিন্তু মোবাইল ফোন এটা উন্মুক্ত করে সকলের হাতে পৌঁছে দিই, যার ফলে এখন সকলের হাতেই মোবাইল ফোন। আর আমার একজন কৃষক ভাইও একটা ছবি তুলে এই কৃষি বাতায়ন থেকে অথবা তথ্যকেন্দ্র থেকে যে কোনো তথ্য পেতে পারি। সেই কল সেন্টার সারা বাংলাদেশে আমরা তৈরি করেছি। আমাদের কৃষি উপকরণ অর্থাৎ কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল, অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত, ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট 96 সালের সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? আমার দেশের মানুষের খাদ্যটা আগে, তাদের প্রথম চাহিদাটা হচ্ছে খাদ্য। আগে তো আমাকে খাদ্য দিতে হবে, তার জন্য আমার উৎপাদন বাড়াতে হবে। ঠিক আছে, আমাদের যদি কেউ এ ব্যাপারে ঋণ না দেয় তা আমরা নিজের পয়সায় দেবো। তখনও কিন্তু সরকারে আসি নাই, তার আগের থেকে এই সমস্ত আলোচনা আমার সাথে তারা করতো এবং আমি আমার যেটা নীতি ছিল আমি সেটা স্পষ্ট তাদের জানিয়েছি এবং আমরা তাই করেছি। এবং আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি কৃষকদের হাতে তার ভর্তুকি টাকাটা যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এখানে প্রায় 2,10,00,000
কৃষককে আমরা কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটা কাজ আমরা করেছি যে আমরা বেসরকারি খাতে আপনারা জানেন যে ব্যাপকভাবে ব্যাংক আমরা প্রতিষ্ঠা করতে দিয়েছি, কিন্তু সেখানে একটা নির্দেশনা আছে যে এই ব্যাংকের শাখা সারা বাংলাদেশে হতে হবে। আর তাছাড়া আমাদের সরকারি ব্যাংক তো আছেই বা অন্যান্য উপায় আছে। আমরা কৃষকদেরকে মাত্র 10 টাকায় যেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি সেই ব্যবস্থা আমরা করে দিই। এবং 96 সাল থেকেই আমরা বর্গা চাষিদের কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি। কারণ বর্গা চাষিরা তাদের জমি নাই, তারা জামানত রাখতে পারতো না, যার জন্য তারা ঋণ পেত না। সেখানে আমরা এই ব্যবস্থাটা নিই। আমার কথাই ছিল যে ব্যাংক কৃষকের কাছে পৌঁছে যাবে। ডক্টর জলিল সাহেব, তিনিও কৃষিবিদ, তিনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তাকে আমি বলেছিলাম আপনি সোজা একেবারে হাটের দিনে যে বসবেন একটা চাদর বিছিয়ে, সেখানে বসে এই বর্গা চাষিদের ঋণ দেবেন, সেখানেই এরপর সংগ্রহ করবেন, সেখানে দেবেনও সেখানেই। এবং সেটাই কিন্তু করা হয়েছিল। বর্গা চাষিরা সরাসরি টাকা পেত, কারণ তাদেরকে মহাজনের কাছ থেকে অনেক বড় সুদে টাকা নিতে হতো। সেটা যাতে না হয়, আর কৃষি কাজটা করে বর্গা চাষিরা। আমরা যে আমাদের কৃষি কাজ, আমাদের জমি আছে, কারা করে? কাজে তাদের হাতে যদি নগদ টাকা না থাকে তো তারা উৎপাদন বাড়াবে কিভাবে? জমিতে নিড়ানি দেওয়া, সার দেওয়া বা পানি দেওয়া বা যা যা কাজ করা লাগে, শ্রম দেওয়া, আমরা সেই ব্যবস্থাটা কিন্তু 96 সাল থেকেই শুরু করি, যার ফলাফল এখন আমরা পাচ্ছি। আমাদের এই 10 টাকা যে ব্যাংক অ্যাকাউন্ট, 1,02,70,143 জন কৃষক 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে সুবিধা পাচ্ছি। আমাদের শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের মানে বাজারজাত করাটা, এটার দিকে দৃষ্টি দিতে হবে। এবং জাতিপিতা যে বহুমুখী গ্রাম সমবায় করেছিলেন, সেখানে কিন্তু এটাই ছিল সবথেকে লক্ষ্য, যে উৎপাদিত পণ্য বাজারজাত করা সমবায়ের মাধ্যমে। আমাদের দুর্ভাগ্য যে তিনি কাজগুলি করে যেতে পারেননি। তিনি যদি করে যেতে পারতেন তাহলে আজকে বাংলাদেশ, সেই আমি বলবো 40 বছর আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। আর সেটাই করতে দেওয়া হলো না, জাতির পিতাকে হত্যা করে। আমরা তার আদর্শ নিয়ে চলছি। আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছি। 2009 থেকে বর্তমান পর্যন্ত বৈরী পরিবেশ সহনশীল 655টি উন্নত ফলনশীল জাতের ফসল এবং 591টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা জলবায়ু ও মৃত্তিকা উপযোগী অনুযায়ী শস্য বিন্যাস করেছি। কৃষি শিক্ষা গবেষণা খাতে বরাদ্দ আমরা আরও বৃদ্ধি করেছি। আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষিখাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ভবিষ্যতে সেই ডিজিটাল পদ্ধতিতেই সব চলবে। যে আমাদের এই কৃষি খাতটাও যেন তার থেকে পিছিয়ে না থাকে, তার প্রস্তুতি আমরা এখন থেকে নিচ্ছি। নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিধিবিধান সব কিছুই তৈরি করা হয়েছে। 2018 সালের 2 ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস আমরা পালন শুরু করেছি। আর ভেজাল খাদ্য শনাক্তকরণে অন স্পট স্ক্রিনিং, মোবাইল কোর্ট ও মনিটরিং টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয় স্থাপন ও কেন্দ্রীয় ল্যাবরেটরি ও বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের জন্য ইতিমধ্যে পূর্বাচলে কিন্তু 5 একর জমি দেওয়া হয়েছে। 2 একর 3 একর না, 5 একর জমি বরাদ্দ দেওয়া আছে। এবং 8টি বিভাগে 8টি রেফারেন্স ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইনও চালু করা হয়েছে। জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি 2020 প্রণয়ন করা হয়েছে। আমরা আমাদের যে প্রণীত নীতিমালা, সেখানে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, জৈব কৃষি, খাদ্য, আইসিটি, ই কৃষি, সমন্বিত ক্ষুদ্র সেচ, ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা সম্পর্কিত নীতি আইন, কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল, এই সব কিছু নিয়েই আমাদের যে কর্মসূচি, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলি সবই আমাদের সংযুক্ত করা হয়েছে। কারণ আমরা 2009 সালে সরকার আসার পর আমরা 2010 সাল থেকে 2021 পর্যন্ত
আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা করি সেখানে 2021-এ যে রূপকল্প আমরা ঘোষণা দিই, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ হবে বা উন্নয়নশীল দেশ হবে। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, সেটা আমাদের ধরে রাখতে হবে। আর সাথে সাথে 2021 থেকে 2041 যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি সেখানে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব পেয়েছে, যার জন্য ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, যেন আমাদের খাদ্য উৎপাদন কোনো মতেই যেন বাধাগ্রস্ত না হয়। আর SDG 2030 তো আমরা প্রাধান্য দিই আমাদের এই 8ম পঞ্চবার্ষিকীতে, সেগুলিও বাস্তবায়নের ক্ষেত্রেও বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেগুলি সবথেকে প্রযোজ্য সেটা আমরা করে যাচ্ছি। আমি কৃষিবিদগণকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টার ফলে আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর সেই সাথে সাথে আপনারা জানেন যে কৃষিতে মানে অর্থাৎ এটা তো একটা খাদ্য উৎপাদন, এই গবেষণার ফলে দেশি বিদেশি অনেক ফল, তরি তরকারি সব কিছু এখন উৎপাদন হচ্ছে, যা একসময় শীতকালের খাবার ছিল, কবে শীতকাল আসবে একটু ফুলকপি খাবো, পাতাকপি বা একটা গাজর, এখন তো সব 12 মাসই পাওয়া যাচ্ছে। এবং এই 12 মাসে যে সমস্ত জিনিস এবং অনেক বিদেশি ফল এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এটা তো আমাদের কৃষিবিদদেরই অবদান, কৃষি বিজ্ঞানীদের অবদান। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ক্ষেত্রে যত দূর সম্ভব সহযোগিতা দেওয়ার আমরা দিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সারের দাম কমিয়ে একেবারে ন্যূনতম পর্যায়ে আমরা নিয়ে এসেছি। কোথায় 80-90 টাকা দাম ছিল, সেটা 16 টাকা, ওটা 22 টাকা, এরকম আমরা এই হারে আমরা কমিয়েছি। আমরা কেন দিয়েছি? তারপরে বিদ্যুতের ক্ষেত্রে আমরা 20% তাদেরকে ভর্তুকি দিচ্ছি, রিবেট দিচ্ছি, তার পাশাপাশি এখন আমরা সোলার সিস্টেমে যাতে সেচটা চালাতে পারি সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এই বিদ্যুতের জন্য আজকে বাংলাদেশের কিন্তু প্রায় 99.99% মানুষই বিদ্যুৎ পাচ্ছে। অথচ বাংলাদেশ এমন ছিল যে সার চাইতে যে আন্দোলন করতে হয়েছিল এই দেশের কৃষককে, আর সেই সার চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া সরকার গুলি করে 18 জন কৃষককে হত্যা করেছিল। আর বিদ্যুতের জন্য যখন আন্দোলন করেছিল সেই চাঁপাইনবাবগঞ্জে কানসাটে, সেখানে গুলি করে 9 জন মানুষকে তারা হত্যা করেছিল। আর 2013 সালে তাদের অগ্নি সন্ত্রাস যখন শুরু করলো বিএনপি আর জামাত মিলে, ওখানকার বিদ্যুৎ কেন্দ্রটি উড়িয়ে দিয়েছিল, এমনকি সেটা পরিচালনা করার জন্য যে ইঞ্জিনিয়ার তাকে ওই আগুনে দগ্ধ করে হত্যা করেছিল। এভাবেই কিন্তু একটা দেশের উন্নয়ন যাত্রাকে তারা বারবার ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যাও, আমরা ইতিমধ্যে অনেক পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা আমিও কিছু না বললে হয়তো আমাদের কৃষিবিদরা হয়তো কষ্টই পাবেন। আমি বলছি 2009 সাল থেকে যদি আমরা তুলনা করি 2020 সাল পর্যন্ত চালের উৎপাদন প্রবৃদ্ধি 17%, গমের 21%, ভুট্টা 640%। ভুট্টা চাষ বাংলাদেশে হতো না। আমরা গিয়েছিলাম ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সফরে, মতিয়া আপা আমাদের সাথে ছিলেন। ইন্দোনেশিয়া ভুট্টা কেনে বাইরের থেকে, তো আমরা বললাম যে ভুট্টা তো আমরা উৎপাদন করতে পারি, আমরা ফিরে এসে ভুট্টা উৎপাদন, ভুট্টা চাষ শুরু করি, যা আজকে আমাদের জন্য একটা অর্থকরী ফসল। আলুতে 96%, ডালে 443%, তৈলবীজে 75%, সবজির ক্ষেত্রে 534%, পেঁয়াজ প্রবৃদ্ধি হয়েছে 248%, যা অভাবনীয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষি বিজ্ঞানীদের এবং কৃষকদের যারা এই উৎপাদন করছে, কারণ এগুলি সব খাদ্য পণ্য। এই পণ্যগুলি আমরা নিজেরা উৎপাদন করব, মানসম্মত হবে সেটাই দেখব। আর উৎপাদিত খাদ্যশস্যকে সংরক্ষণ করবার জন্য সাইলো আমরা করে দিচ্ছি। সান্তাহারে একটি সাইলো আমরা ইতিমধ্যে করে দিয়েছি, মংলায় করে দিয়েছি, এছাড়া আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাইলো করে দিচ্ছি। এবং আপৎকালীন সময় কৃষক যাতে খাবার রাখতে পারে তার জন্য তাদেরকে ছোট ছোট বিশেষ সাইলো দেওয়া হচ্ছে, যেগুলি ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার সময় তারা এটা সংরক্ষণ করতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি, যে কোনো মতে খাবারের অভাব না হয়, সেটাই আমাদের লক্ষ্য। খাবারের সাথে সাথে পুষ্টিটা দরকার, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমিষ জাতীয় খাবার যাতে উৎপাদন হয়, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি বা এমনকি কোয়েল থেকে শুরু করে সব কিছুই
এখানে এমনকি টার্কি মুরগি সেটাও এখন বাংলাদেশে হচ্ছে, অনেক কিছু এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে। আমরা এই আমিষের উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এবং দুধ, মাংস, ডিমের উৎপাদন যথাক্রমে 5 গুণ, 7 গুণ, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের যা চাহিদা, সে চাহিদা পূরণ করে যে উদ্বৃত্ত থাকবে সেগুলিও যাতে প্রক্রিয়াজাত করা যায়। আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে এই খাদ্য প্রক্রিয়াজাত শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর আমাদের যে বিশেষ করে মাছে ভাতে বাঙালি, ভাত যেমন আমরা খাচ্ছি বা চাল উৎপাদন হচ্ছে, সেই সাথে আমরা এখন যেমন আমরা যদি হিসাব দেখি সারা বিশ্বে যে ধান উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ উৎপাদনে তৃতীয় এবং ইলিশ মাছ উৎপাদনে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষির উপর গুরুত্ব আরোপ করে এক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, আমার মাটির সঙ্গে, আমার মানুষের সঙ্গে, আমার কালচারের সঙ্গে, আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করেই আমার ইকোনমিক সিস্টেম গড়তে হবে, আনকোট। আমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থনৈতিক যে কার্যক্রম আমরা সেটা সেভাবেই পরিচালনা করছি। প্রথমে আমাদের দেশ আগে নিজেরা উৎপাদন করব, নিজের খাদ্য চাহিদা পূরণ করব, সেই সাথে সাথে উৎপাদিত যেটা পণ্য যেটা অতিরিক্ত হবে প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করে আর বৈদেশিক মুদ্রা অর্জন করব। সেটাই আমাদের লক্ষ্য এবং সেটা আমরা পারি, আমরা পারবো। ইতিমধ্যে তা আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন যে 1974 সালে জাতির পিতা সমুদ্র আইন করেছিলেন, সমুদ্র সীমা আইন, আর জাতিসংঘ করেছিল তা 1982 সালে। কিন্তু এই যে সমুদ্র সীমা আইন তিনি করে গিয়েছিলেন 75-এর পরে যে সরকারগুলি এসেছিল, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়া, কেউই কিন্তু আমাদের সমুদ্র সীমায় যে আমাদের অধিকার আছে এই কথাটা কখনো উচ্চারণও করেনি, বলেওনি, বা এটা দাবি করা বা এটাকে অর্জন করার কোনো পদক্ষেপ নেয়নি। 96 সাল থেকে আমরা এটা শুরু করি, কারণ এই কাজটা করতে গেলে অনেকগুলি কাজ আমাদের আয়োজন করতে হয়েছিল। কিন্তু আপনি 2001-এ আমরা সরকারে আসতে পারলাম না, কারণ গ্যাস বিক্রি করার মুচলেখা দেয়নি বলেই আমাকে আর ক্ষমতা আসতে দেওয়া হলো না। এটা বৃহৎ দুটি দেশ আর প্রতিবেশী দেশ, তাদের চাহিদা পূরণ করতে পারিনি, কারণ আমার নিজের দেশের সম্পদ আমি অন্যকে বিক্রি করবার আগে আমার কথা ছিল আগে আমার দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে, 50 বছরের মজুদ থাকবে, তারপরে যেটা অতিরিক্ত হবে সেটা আমি বেচতে পারি, তাছাড়া এই দেশের সম্পদ আমি বেচতে পারি না। এবং এই কথা আসলে এত বিশাল দেশ আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি, কাজে আমি 2001-এ ক্ষমতা আসতে পারিনি। কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতা আসবো না, এটা তো বাস্তব। যাই হোক, আমরা কিছু ব্যবস্থা নিয়েছিলাম, তারপরে 2009-এ সরকার গঠন করে আমরা উদ্যোগ নিই, আজকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগানোর জন্য ব্লু ইকোনমি এই কর্মসূচি আমরা নিয়েছি। এখান থেকে আমাদের খাদ্য চাহিদা অনেক পূরণ হবে, পুষ্টি চাহিদা পূরণ হবে। ইতিমধ্যেই সমুদ্রে কিন্তু সি উইড উৎপাদন শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো লক্ষণ। কাজে আমরা সামুদ্রিক মৎস্য আইন 2020 ইতিমধ্যে চূড়ান্ত করেছি। তাছাড়া 2020-21 অর্থবছর মুজিব বর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে 4,73,700 কৃষক পরিবার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা উপকার ভোগ করছে। পঞ্চগড়ে চায়ের বাগান ছিল না, সেই চায়ের বাগানও আমরা সৃষ্টি করি, এখন ঘরে ঘরেও চা গাছ তারা উৎপাদন করছে এবং বিক্রি করছে। যে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা, আর্থিক সংস্থার ব্যবস্থা বাড়াতে হবে এই কারণে যাতে সে তার নিজের খাবারটা নিজে কিনতে পারে, খেতে পারে, সে ব্যবস্থাই আমরা করে দিচ্ছি। আমি মনে করি যে আজকে আয়তনের দিক থেকে বিশ্বের 94তম হলেও বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বে 11তম স্থান অধিকার করে আছে। আমরা ইতিমধ্যে ডিজিটাল পদ্ধতিতে আমাদের ভূমি ব্যবস্থাপনা করা শুরু করেছি।
সেখানে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের কাজও চলমান রয়েছে। কাজে কৃষি জমি যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা উন্নয়ন আমরা করে যাব, কিন্তু সেই উন্নয়নটা আমাদের কৃষি জমি সংরক্ষণ করেই করতে হবে। আমাদের লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা সেগুলি নিশ্চিত করা। এবং শুধু তাই না, ইতিমধ্যে আমরা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছি, যেটা আমরা খাদ্য শুধু উৎপাদন না, খাদ্যের মানটা যেন ঠিক থাকে এবং সেটা আমার দেশে যারা ব্যবহার করবে তাদের জন্য যেমন প্রযোজ্য, আবার আমরা যখন রপ্তানি করব প্রক্রিয়াজাত করে তার জন্য প্রযোজ্য। আর যেমন বাগেরহাটে আমরা চিংড়ি ইনস্টিটিউট করেছি, তাছাড়া গম ভুট্টা এটা দিনাজপুরে আমাদের ইনস্টিটিউট তৈরি করা হয়েছে এবং বিভিন্ন বাংলাদেশে এমনকি আমাদের বীজ উৎপাদনে বিভিন্ন গবেষণা করা হচ্ছে। আর বিএডিসি তো একসময় ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এটা বন্ধ করে দিচ্ছিল বিএনপি সরকার, আমরা এসে আবার এটাকে চালু করেছি, কারণ এটা জাতির পিতার হাতে গড়া। আর তাছাড়া বীজ আমরা উৎপাদন করব, আমরা অন্যের উপর নির্ভরশীল থাকবো না। আর বেসরকারি খাতে যারা করবে করবে, কিন্তু সরকারের থেকে করে বীজ মানসম্পন্ন হতে হবে এবং যথাযথ সংরক্ষণ হতে হবে এবং বহুমুখী এটা সম্প্রসারণ করতে হবে। তাছাড়া আমাদের খাদ্য উৎপাদনের আরেকটি পদ্ধতি, আমার অঞ্চল বিশেষ করে টুঙ্গিপাড়ার, কোটালীপাড়া এইসব এলাকায় ছিল ভাসমান সবজি চাষ, সেটাও এখন আমরা জাতীয় পর্যায়ে নিয়ে নিয়েছি। যে সমস্ত অঞ্চলে এটা সম্ভব সেখানে এই ভাসমান সবজি চাষ কিন্তু শুরু হয়ে গেছে। এটা একটা খুব প্রাচীন একটা পদ্ধতি। আমাদের ওদিকে মাটি কম, পানি খুব বেশি, কাজে ওখানকার মানুষ কচুরি পানাকে এক করে সেই কচুরি পানা দিয়েই, ওই কচুরি পানাগুলি হাতে চেপে চেপে ওটাকে একটা গোল শেপ করে তার মধ্যে বীজ দিয়ে দিয়ে ওই কচুরি পানার মধ্যেই তারা এই ফসলগুলি উৎপাদন করে। কাজে সে বিষয়টা আমি আমাদের সাবেক কৃষিমন্ত্রী মতি আপাকে বললাম, উনি নিজে দেখলেন এবং তারপর থেকে এটাকে আমরা এখন গ্রহণ করে সেটাও আমরা সম্প্রসারণ করছি। এবং ধান বা বীজতলা থেকে শুরু করে নানা রকম সবজি উৎপাদন হয়, আর সেই উৎপাদন আমি বলবো সবজিগুলি খেতে কিন্তু অনেক সুস্বাদু, এটাও আমি বলবো। এবং এখন তো আরও বিভিন্ন পদ্ধতি এসে যাচ্ছে, কাজে যার জন্য আমি মনে করি যে খাবারে বাংলাদেশের আর কোনদিন আল্লাহ রহমতে কোনো অভাব থাকবে না, তবে গবেষণাটা অব্যাহত রাখতে হবে। কারণ একটা গবেষণা করে একটি বীজ যখন আপনি আবিষ্কার করেন, উদ্ভাবন করেন, সেটার যখন এটার উৎপাদনটা হয় ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে উৎপাদনের পরিমাণটা কমতে থাকে। এই জন্য সবসময় আমার গবেষণাটা অব্যাহত রাখতেই হবে, এই বিষয়টার উপরে সকলকে নজর দিতে হবে। কারণ আমাদের যেমন ইলিশ গবেষণা আছে চাঁদপুরে, তাছাড়া মৎস্য গবেষণা, সব কিছু আমরা করে যাচ্ছি। কাজে আমরা খাদ্য পুষ্টি আমাদের সব গবেষণাগুলি কিন্তু এটা কিন্তু চলমান থাকতে হবে, একটা গবেষণা করেই বন্ধ করা যাবে না, এটাকে আরও সামনে আসবে। এখন আমরা খরা সহিষ্ণু, লবণাক্ত সহিষ্ণু, জলমগ্ন অথবা অতিমাত্রায় শীত বা অতিতাপ সহিষ্ণু এই ধরনের ফসল গবেষণায় সাফল্য অর্জন করেছি। কাজে আমাদের বিজ্ঞানীরা সত্যি আমি মনে করি যে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী আমাদের দেশে রয়েছে, সেটাই আমি মনে করি। সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজেই নিরাপদ খাদ্য, পুষ্টির নিশ্চয়তা এবং শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলি পূরণ করা এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি গৃহহীন মানুষের জন্য আমরা ঘর তৈরি করে দিচ্ছি। আমি আশা করি যে এদেশে একটি মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না, তাই সবাইকে আমরা ঘর করে দেব। আর ইতিমধ্যে বিদ্যুৎ তো আমরা দিচ্ছি, তাছাড়া রাস্তাঘাট, পুল ব্রিজ ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি। আর এই করোনাকালীন সময়ে একটা মহামারী আকারে দেখা গেছে, তখনই আমি আহ্বান জানিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। অর্থাৎ সারা বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব, অনেক দেশ খুব দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের
জাতির পিতার ভাষা বলতে হয় যে জাতির বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করে যাব। হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। এটাই হচ্ছে আমাদের আদর্শ, সেটাই হচ্ছে আমাদের নীতি এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এই কথা বলেই আমি বিড়ি কর্তৃক উৎপাদিত বঙ্গবন্ধু ধান 100 এটাও বোধহয় প্রস্তুত করা হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। আর আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাই। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের খাদ্য অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্য অভাব, অপরদিকে প্রচুর খাদ্য অপচয় হয়। এই অপচয় যেন না হয়, বরং যে খাদ্যগুলি অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃব্যবহার করা যায় কিভাবে, সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে এবং সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। যে উদ্বৃত্ত যে খাদ্যটা থাকবে বা আপনি খেতে বসে আপনার কাছে যে উদ্বৃত্তটা, সেটাও কিভাবে পুনঃব্যবহার করে তার দ্বারা অন্তত ঠিক আছে অন্য কোনো চাহিদা পূরণ করা যায় কিনা, সে বিষয়টাকেও আমার মনে হয় গবেষণার মধ্যে রাখা দরকার এবং যথাযথ ব্যবস্থাও নিতে হবে। সেই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশ্ব খাদ্য দিবস গৃহীত সকল আয়োজনের সাফল্য আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আর আমি এক মিনিট আমি একটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমাদের মানে পুষ্টি চাহিদা পূরণের জন্য গবেষণা করে বিড়ি কর্তৃক উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100 এটা যারা উৎপাদন করেছেন, মানে এটা যারা উদ্ভাবন করেছেন, সেই কৃষিবিদদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, এখন বঙ্গবন্ধু ধান 100 দিয়ে নির্মিত জাতির পিতার প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের নতুন জাত বঙ্গবন্ধু ধান 100 অবমুক্ত করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু ধান 100 দিয়ে নির্মিত জাতির পিতার প্রতিকৃতি উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিশ্ব খাদ্য দিবসের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তির জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।